আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনা যে খুব তাড়াতাড়ি ফিরছেন তার আরো একটা ইঙ্গিত দিলেন। আজকে এই সময়ের অনলাইন ভার্সানে অনমিত্র একটা সাক্ষাৎকার দিয়েছে ইমেল মারফত। সেখানে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি কোনো অবসর টবসর নেওয়ার পরিকল্পনা করছেন। সেখানে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন অবসর ভাবনা খারিজ, দুঃসময়ে মানুষের পাশে থাকতে চান হাসিনা। নয়াদিল্লি থেকে এই সময়কে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন ছেড়ে আসা ইস্তফা না দেওয়ার কারণ থেকে বর্তমান সরকারের মূল্যায়ন, নিজের দলের ভবিষ্যৎ পরিকল্পনা সব বিষয়ে খোলামেলা সবিস্তার কথা বলেছেন শেখ মুজিব কন্যা। আজ তার প্রথম পর্ব। সেখানে এক জায়গায় উনি বলছেন যে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে মানুষের শেষ দুঃসময়ে তাদের পাশে থাকার শিক্ষা দিয়েছেন। 1981 সালে আমি যখন সব হারিয়ে দেশে ফিরেছিলাম তখন আওয়ামী লীগের কর্মীরাই ছিলেন আমার পরিবার। আজ সেই নেতাকর্মীরা নির্যাতিত, আমি কিভাবে তাদের ছেড়ে বিশ্রামে যাই। খুব সত্যি কথা বলেছেন উনি। বরাবরই একটাই কথা বলছেন যে যখন আওয়ামী লীগ পরিবারের সমস্ত তার সমর্থক সন্তানের মতো তারা যখন এই দুঃসময়ে কঠিন সময় পার করছেন তখন তিনি ভারতে সুস্থির থাকতে পারছেন না। আমি বারবার আপনাদের বলেছি তিনি অস্থির হয়ে উঠেছেন, দেশে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন। ভারত সরকারও তাই আর দেরি করতে চাইছে না। তিনি বারবার একই রিকোয়েস্ট করছেন যে আমি একা একাই ফিরতে চাই, আপনারা আমাকে অনুমতি দিন। কিন্তু ভারত সরকার যতক্ষণ না সেট আপ রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে অনুরোধ করেছেন আপনি দয়া করে শান্ত হন, আপনার দেশে ফেরার ব্যবস্থা আমরা খুব শিগগিরই করছি, আমাদের ওপরে ভরসা রাখুন। তাই উনি ভারতে রয়েছেন, কিন্তু তার অস্থিরতা এতটুকু কমেনি, যেটা আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে আগে বলেছি। এখন তো ধরুন আপনার যখন জার্নির টাইম যখন এগিয়ে আসবে তখন দেখবেন আপনার কত তাড়াতাড়ি আপনি প্লেন ধরবেন, ট্রেন ধরবেন, বাস ধরবেন, আপনার একটা হুড়োহুড়ি থাকে মনের মধ্যে। এখন শেখ হাসিনার ভেতরেতে একটা ঝড় চলছে, কখন তিনি দেশে ফিরবেন, কখন তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। এবং আমি আপনাদের যে বারবার বলি যে আমার স্থির বিশ্বাস এবং তার কথাবার্তায় যেটা আমি ধরতে পেরেছি যে উনি খুব শিগগিরই ঘোষণা দেবেন, খুব শীঘ্রই। আপনাদের একটা অকল্পনীয় ভাবে আপনাদের কাছে হাজির হবে সেই সুসংবাদটা যে কবে তিনি দেশে ফিরবেন। এখন দেশে ফেরার সমস্ত কলকাঠিগুলো নাড়া হচ্ছে। যদি তাকে দেশে ফেরানো হয় এই পরিস্থিতিতে, দেখুন একটা কথা ঠিক যে আওয়ামী লীগ কর্মীরা এখন যে মাঠে নেমে গিয়েছে তাতে ভারত অনেকটা এতে আছে, নিশ্চিন্ত হয়ে আছে যে অ্যাটলিস্ট আওয়ামী লীগ কর্মীরা একটা সময় ঠেলা খেতে খেতে বিড়ালকে যখন আমি দেয়ালে কোণে ঠেলে দেবেন তখন বিড়াল দেখবেন ছিটকে লাফিয়ে এসে আপনার গলার টুটি কামড়ে ধরবে। এখন আওয়ামী লীগ কর্মীদের হচ্ছে ওই অবস্থা। সবই তো হারিয়েছি, আর কত মারবি, আর কত জেলে পড়বি। এবার হচ্ছে পাল্টা আক্রমণ। যেখানে যেখানে যাচ্ছে এই বিএনপির ছাত্র শাখা, তারপরে এই যে আমাদের বদমাইশগুলো ল্যাজ বিশিষ্ট তাদের সমস্ত সদস্য অর্ধেক তো ছেড়ে পালিয়ে গেছে, যে কটা এখন অবশিষ্ট আছে প্রচুর মারধর খাচ্ছে, পুলিশও ভয়ের চোটে পালিয়ে যাচ্ছে। এখন আশ্বস্ত ভারত হচ্ছে এই কারণে
যে আওয়ামী লীগ কর্মীরাই হয়তো শেখ হাসিনাকে নিশ্চিন্তে বাঁচিয়ে রেখে দেবে, কিন্তু ভারত কোনো রকম চান্স নিচ্ছে না। একটা সহজতম রুট একটা খুঁজে তাকে যথাসময়ে ফেরানোর চেষ্টা করছে। এ বিষয়ে একটা খবর আছে, কিন্তু এখনই বলার মতো নয়, 2-4 দিন বাদে আমি বলবো, কারণ এখনো খবরটা মানে কতটা সঠিক কতটা বেঠিক আমি জানি না। এখন দুম করে একটা কথা বলে দেবো, তারপরে দেখা যাবে যে সেটা সঠিক হলো না, তখন আপনারাই আমাকে 10 বার ওই 24 সালের 27শে মার্চের মতো অবস্থা হবে। তো আমি সেই মানে এর মধ্যে যাব না, মানে বিতর্কের মধ্যে যাব না, তাই আমি ওই খবরটার মধ্যে ঢুকছি না। কিন্তু খবরটা খুব ইন্টারেস্টিং, যদি হয় 3-4 দিনের মধ্যে আমি আপনাদেরকে জানাবো। এখন এই যে পত্রিকা আজকে একটা পর্ব বেরিয়েছে, আগামীকাল আর একটা পর্ব বেরোবে। এই পর্বে দেশে ফেরার কথা তিনি কিছু বলেননি। উনি বলেছেন আমি দেশে ফিরব এবং আমার কর্মীদের পাশে আমি দাঁড়াবো। আমার বাবা এটা শিখিয়ে গেছিলেন। আর শেখ হাসিনা ভয় পাওয়ার মতো নেত্রী নন। তিনি কিন্তু এখানে বসে সমস্ত কিছু তিনি প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস রেডি করে ফেলেছেন। তার মানে দলে কি হবে না হবে সমস্ত কিছু তার কিন্তু একদম রেডি করা আছে। তিনি দেশের মধ্যে কিন্তু বিভিন্ন লোককে দিয়ে কাজ করাচ্ছেন। তার বিশ্বস্ত লোকজনের অভাব কিন্তু দেশের মধ্যে নেই, কম নেই। দেশের মধ্যে প্রচুর বিশ্বস্ত লোক আছে, তারা প্রতিদিন শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন এবং প্রধানমন্ত্রী তাদেরকে নির্দেশ দিচ্ছেন এই কাজটা করতে হবে এবং এতক্ষণের মধ্যে আমায় জানাতে হবে। তারা বিশ্বস্ততার সঙ্গে সেই কাজটিও করছেন এবং সময় মতো তারা জানিয়েও দিচ্ছেন। উনি আবার সেগুলো লিখে রাখছেন। ফলে পরবর্তী ক্ষেত্রে যখন উনি দেশে ফিরবেন তখন কাকে দলে রাখবেন কাকে দলে রাখবেন না, নির্বাচনে ফের যাবেন কি নির্বাচনে যাবেন না, সেটা সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভর করছে। আর এই যারা আজকে গদিতে বসে আছে, আমি বলেছি না আগামী 2 মাস, এই 2 মাসের মধ্যে সব কটা পালাবে। এখন তো পালানোর হিড়ি করেছে, আরো 6 জন বোধহয় পালাচ্ছে যা শুনলাম। দেখবেন পালাবার সব হিড়ি করবে, তারপর দেখবেন দু করবার সমস্ত পালাচ্ছে। এটা সব বিভিন্ন জায়গায় ওই যে আমরা 26 অক্ষর সে নাকি বলেছে যে আমি 500 কোটি না 5,000 কোটি টাকা নিজ শ্রমে করেছি, আয় করেছি, কোনো 2 নম্বরই করিনি। সারা তোর তো বিহার চাকরি হওয়ার যোগ্যতা নেই, তুই 5,000 কোটিকে 500 কোটি তুই মানে কষ্টার্জিত ধন তোর হলো কি করে? কোথায় কষ্টটা করলি? চাঁদাবাজি করা ছাড়া তো আর কোনো কাজ করিসনি। এরকম সারা দেশ লুটেছে, এরকম কয়েকশো আছে। মানে বড় বড় মাথাগুলো, ছোট ছোট মাথাগুলো ছেড়ে দিন, বড় বড় মাথাগুলো, সেগুলো যেন পালাতে না পারে। আপনারা এয়ারপোর্টের দিকে নজর দিন, আপনারা আরো বেশি করে সংঘবদ্ধ হন এবং দেশটাকে বাঁচানোর চেষ্টা করুন। আপনারা সংঘবদ্ধ হলেই দেখবেন শেখ হাসিনা ভারতেরও তোয়াক্কা করবেন না, উনি নিজস্ব প্লেন করে উনি বেরিয়ে যাবেন। আর নইলে ভারতবর্ষকে এমন চাপ দেবেন, মোদিজি বাধ্য হয়ে ওনাকে প্লেন দিয়ে দেবেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার জন্য। তার আগে সেনাবাহিনীকে যা টাইট দেওয়ার, আমাদের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র ত্রিবেদী টাইট মেরে দেবেন, যাতে ওনার সুরক্ষা যাতে অসুবিধে না হয়। কিন্তু আপনারা যেভাবে জোট বাঁধছেন সেভাবে জোট বেঁধে যান, তাহলে পরে আপনারাই একমাত্র পারেন তার মানে প্রত্যার্পণকে মানে ত্বরান্বিত করতে। সেই লক্ষ্যেই আপনারা এগোন। আপনারা খুব ভালো কাজ করছেন এবং উনি খুশি, ভীষণ রকম খুশি। আমি আপনাদের বলছি উনি ভীষণ রকম খুশি আপনারা যেভাবে কাজ করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং শেখ হাসিনার বার্তা পাওয়ার জন্য তৈরি হয়ে থাকবেন। যে কোনো সময় যে কোনো দিন সেই বার্তা আসতে পারে। নমস্কার। গত মাসের 27 তারিখে তারেক রহমান সরকারের 100 দিন পূর্ণ হলো। গত 2 বছরে বাংলাদেশ
তিনটি সরকারকে দেখেছে। স্বভাবতই এখন তিনটি সরকারের মধ্যে একটি তুলনার বিষয় চলে আসছে। মানুষ তিনটি সরকারকে তুলনা করে বিভিন্ন মন্তব্য করছে। এদিকে সিডনিতে মোস্তফা সরোয়ার ফারুকী এবং তার স্ত্রীকে প্রবাসী বাঙালিরা বিভিন্ন স্থানে খুঁজছে। সবশেষে ৬ জন উপদেষ্টা কেন দেশ ছাড়ার পরিকল্পনা করছেন, আজকে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। এক ছোট ভাই একটা সুন্দর গল্প বলেছিল, সেই গল্পটা দিয়েই শুরু করি। যে একবার এক জাহাজ একজন পাইলট চালিয়ে তীরে যাচ্ছিলেন। হঠাৎ জাহাজের মধ্যে দুই একজন যাত্রী বললেন যে এই পাইলটটা ভালো না, এই ক্যাপ্টেনটা ভালো না, এই চালকের এই দোষ ওই দোষ, আসেন আমরা এই চালককে তাড়িয়ে জাহাজটার কন্ট্রোল নেই, তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছব। তো এই বিভিন্ন ভাবে লোকটা আবার খুব সুন্দর করে কথা বলতেন। তিনি যাত্রীদের কনভিন্স করলেন, যাত্রীরা সবাই এই জাহাজের চালকের উপরে ক্ষুব্ধ হয়ে চালককে নামিয়ে দিল, জাহাজ থেকে নামিয়ে দিয়ে তারা এই ক্যাপ্টেনের যে নতুন যে লোকটা বলছিল যে এই ক্যাপ্টেন ভালো না, তার হাতে এই জাহাজ চালানোর দায়িত্ব দিল। তারপরে দেখা গেল যে গন্তব্যে জাহাজটা যাবার কথা ছিল সেখানে সে পৌঁছলো না, বরং ওই বাটপার যে মূল চালককে হটিয়ে নিজে জাহাজের দায়িত্বভার গ্রহণ করছে, সে একসময় জাহাজটা বিদেশি এক কোম্পানির হাতে তুলে দিল। ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে গেছে। এই গল্পটা বাংলাদেশের প্রসঙ্গে আমার কাছে মনে হয়েছে খুবই প্রাসঙ্গিক। এবং আসেন তার আগে একটু পরিসংখ্যান দেখে নিই যে তারেক রহমানের ১০০ দিন কেমন, ডক্টর ইউনূসের প্রথম ১০০ দিন কেমন, এবং শেখ হাসিনা তো অনেকবারই ক্ষমতা নিয়েছেন। তার সর্বশেষ যে ২০২৪ সালে দায়িত্ব নিলেন, তার প্রথম ১০০ দিনের কিছু পরিসংখ্যান আমরা দেখি। এই পরিসংখ্যান শুরুতেই আমি একটু তারেক রহমান সরকারের প্রথম ১০০ দিনের কথা বলছি। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা একটি সংবাদ সম্মেলনে কিছু স্ট্যাটিস্টিক্স তারা প্রেজেন্ট করেছেন। তারা হত্যা, ধর্ষণ, নানান স্ট্যাটিস্টিক্স করেছেন। তবে হত্যা এবং কিছু স্ট্যাটিস্টিক্স মূলত মার্চ এবং এপ্রিল মাসের পুরো ১০০ দিনের নয়, যে কারণে তাদের সাথে আমি যে স্ট্যাটিস্টিক্সটা প্রেজেন্ট করব হয়তো কিছুটা ডিফারেন্ট থাকতে পারে, বাট ট্রেন্ডটা কিন্তু একই রকম। প্রথমেই বলছি তারেক রহমানের প্রথম ১০০ দিন। এই সময়ে হত্যা, খুন হয়েছে ১,০৮৪ জন। এগুলো সব অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, সো আনঅফিসিয়াল স্ট্যাটিস্টিক্স মে বি ইভেন মোর। হত্যা ১,০৮৪ জন, ধর্ষণের শিকার হয়েছেন ২০৯ জন, যদিও এখানে ২০০ জন লেখা। ধর্ষণের পরে হত্যা করা হয়েছে ১৪ জন শিশুকে। হামে মৃত্যু হয়েছে সরকারি হিসেব অনুযায়ী ৬৩০ জনের, যদিও বেসরকারি হিসেবে এটি ১,০০০ ছাড়িয়ে গেছে। জিনিসপত্রের দাম বেড়েছে ভয়াবহ এই ১০০ দিনেই। ১২ কেজির যে এলএনজি গ্যাস সেটি ১২৫০ টাকা থেকে হয়েছে ১৯৪০ টাকা। বিদ্যুৎ প্রতি কিলো ইউনিট বেড়েছে ১.৫২ টাকা। প্রতি লিটার অকটেন ১২২ থেকে হয়েছে ১৪৫ টাকা। প্রতি লিটার ডিজেল ১০২ থেকে হয়েছে ১১৫ টাকা। প্রতি লিটার পেট্রোল ১১৮ থেকে হয়েছে ১৪০ টাকা। প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে হয়েছে ১৩৫ টাকা। যদিও বিএনপির কোনো কোনো মন্ত্রী বলেছিল তারা তেলের দাম বাড়াবে না, এর দাম বাড়াবে না, ওর দাম বাড়াবে না, কিন্তু তারা কেউ কথা রাখেনি, বরং এক লাফে তেলের দাম এত বাড়িয়েছে যেটা সাধারণ মানুষের উপরে ভীষণ চাপ সৃষ্টি করেছে। ডক্টর ইউনূসের প্রথম ১০০ দিনের এইসব স্ট্যাটিস্টিক্স নিয়ে একটু কথা বলি। আপনি যদি সেই সময়ে বাংলাদেশের প্রচার মাধ্যম দেখেন তাহলে দেখবেন যে সেখানে প্রথম ১০০ দিনে শুধু ইউনূসের গুণগান করা আছে।
সেখানে হত্যা, ধর্ষণ, মব, খুন এইসব বিষয় একদম বলা যায় নাই। দু একটা গণমাধ্যমে আপনি হয়তো পাবেন, তাও খুব বিচ্ছিন্ন। তবে অধিকাংশ মিডিয়া তারা প্রশংসায় ব্যস্ত ছিল। ইউনূসের কোনো প্রথম ১০০ দিনে তেমন ত্রুটি চোখে পড়েনি, কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে যেটি কালেক্ট করেছি যে ইউনূসের আমলে এই মব সহিংসতা, এটা ছিল একটা নতুন এডিশন। এই মব সহিংসতা ইউনূসের আমলে হয়েছে ১০০-র বেশি। বিএনপির আমলে এই ১০০ দিনে কিন্তু মব সহিংসতা হয়েছে ৮০টা, এটা রিপোর্টেড। আওয়ামী লীগ আমলে এই মব সহিংসতার এই বিষয়গুলো আমরা শুনিনি। এটি ইউনূসের আমলে নতুন আবিষ্কার এবং বিএনপির আমলে এটা কন্টিনিউ করছে। ডক্টর ইউনূসের আমলে হত্যা, সেটি অফিসিয়ালি আইন ও সালিশ কেন্দ্র বা এরকম দু একটা মানবাধিকার সংস্থা তারা বলেছে তাতে ৬০০-র বেশি, কিন্তু আনঅফিসিয়াল যে নাম্বারটা পাওয়া যায় সেটি ৯০০ ছাড়িয়েছে। ইউনূসের আমলে ধর্ষণ প্রায় তারেক রহমানের সরকারের আমলের ধর্ষণের সমানই, এবং জিনিসপত্রের দাম সেটি শেখ হাসিনার সরকারের তুলনায় সেটিও বেশি ছিল। শেখ হাসিনার প্রথম ১০০ দিন বললে স্বভাবতই প্রশ্ন আসে যে কোন সরকারের, মানে কোন আমলের প্রথম ১০০ দিন, সে ৯৬ সাল নাকি ২০০৯ সাল? তো আমরা ২০২৪ সালটাই কনসিডার করেছি। ২০২৪ সালে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী তখন হত্যা ছিল সবচেয়ে কম যেটা পেয়েছি ৪০, সবচেয়ে বেশি যেটা পেয়েছি ৬০টি। শেখ হাসিনার আমলে প্রথম ১০০ দিনে হত্যাকাণ্ড ঘটেছিল ৪০ থেকে ৬০-এর মধ্যে। আমরা যদি ৬০ও ধরি তাহলে দেখা যাচ্ছে যে ইউনূস এবং তারেক সরকারের আমলে এই সংখ্যাটি ১০ গুণের বেশি হয়েছে, ১৫-২০ গুণ। তার মানে এই একটা ইন্ডিকেটর দিয়েই আপনি বুঝতে পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি শেখ হাসিনা, ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সরকারের আমলে কেমন ছিল। জিনিসপত্রের দাম আপনারাই জানেন, এটি পরিসংখ্যান দিয়ে বলবার কিছু নেই। তেল, এলএনজি, যে কেরোসিন, যা যা বললাম সবকিছুই শেখ হাসিনার আমলে সবচেয়ে কম ছিল। ধর্ষণের সংখ্যা অনেক কম ছিল। ধর্ষণের পরে শিশু হত্যা, এটা খুব রেয়ার ঘটনা ছিল তখন। তো আমরা সেই জাহাজের চালকের মতো, আমরা শেখ হাসিনা একজন দক্ষ চালক, তাকে সরিয়ে দিয়ে আমরা আনলাম ইউনূসের মতো একজন বাটপার, এবং সেই তারই এক্সটেনশন সরকার তারেক রহমান, যারা দেশটাকে কেবলমাত্র বিদেশের হাতে তুলে দিয়েছে তা নয়, দেশবাসীর জীবনযাপন, তাদের নিরাপত্তা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছুর চরমভাবে অবনতি ঘটিয়েছে। এই তুলনাটা আমি যে করলাম তা নয়, এটি মানুষই এই তুলনাটা করছে। এরপরে আরেকটা বিষয় হলো যে আমি বলেছিলাম যে ইউনূসের আর এক বাটপার উপদেষ্টা, চোর দুর্নীতিবাজ মোস্তফা সারোয়ার ফারুকী, তিনি দেশ ত্যাগ করেছেন এবং যতদূর জানি তিনি অস্ট্রেলিয়া কোন এক শহরে আছেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে তিনি সিডনি আছেন। এবং কিছু লোক দেখলাম তারা সিডনিতে যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, যেখানে শোনা যাচ্ছে যে আজকে ফারুকী যাবার কথা, সেখানে তারা ইতিমধ্যেই ভিড় করেছিলেন এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে তারা তাদের ফারুকীর সন্ধান দিতে পারবে তাকে একটি আইফোন উপহার দেওয়া হবে। এবং সিডনিতে ব্যাপক ডিম বিক্রি হয়েছে কদিন, সব ডিম ফারুকীর জন্য। সবশেষে বাংলাদেশের গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গত বৃহস্পতিবার একটি রিপোর্ট জমা দিয়েছেন, যেটি তারেক রহমান গতকাল রবিবার দেখেছেন। সেটি হলো যে ৬ জন উপদেষ্টা যারা ইউনূস সরকারের সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, ৬ জন উপদেষ্টা দেশ ছাড়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। এবং এই ৬ জন ইউনূসের শেষ সময়ে তারা তাদের লাল পাসপোর্ট সারেন্ডার করে বাংলাদেশি পাসপোর্ট নিয়েছিল এবং সেই বাংলাদেশি পাসপোর্টে তাদের উপদেষ্টা পদটি প্রভাব খাটিয়ে তারা ভিসা সংগ্রহ করে রেখেছিল। এখন তারা দেশ ত্যাগের পরিকল্পনা চূড়ান্ত করেছে বলে
গোয়েন্দা সূত্রে তারেক রহমানকে জানানো হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে তাদের কি পালিয়ে যেতে দেওয়া হবে বা কি হবে, সেই ব্যাপারে আমার কোনো তথ্য নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।